আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান যিনি মহান আল্লাহকে এবং তাহার প্রেরিত পুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেন, আমিও সেরকম স্বীকার করি এবং বিশ্বাস করি। হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সঠিকভাবে পালন করতে পারি না, আর এইগুলো সঠিকভাবে পালন করতে না পারার কারণে যে আমার মহা পাপ হচ্ছে, মহান আল্লাহ আমি বিশ্বাস করি যে তিনি ক্ষমা করবেন, কারণ তিনি দয়ালু। আমি একজন দেশপ্রেমিক বাংলাদেশি, যেরকম সর্বোচ্চ দেশপ্রেম যার মধ্যে আছে, আমিও সেরকম একজন দেশপ্রেমিক বাংলাদেশি। হয়তো আমি শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক কারণে দেশপ্রেম বা দেশের জন্য কোনো কাজ করতে পারি না, বা তেমন কোনো কাজ করতে পারি নাই। তৃতীয়ত, আমি পৃথিবীর কোনো মানুষকে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা দিয়ে আমি বিভেদ করি না বা ভাগ করি না। হ্যাঁ, এবং পৃথিবীর কোনো নারীকে আমি আমার মা বোনের সাথে কম শ্রদ্ধার চোখে দেখি না। পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে অমানবিক পেশা বা আদিম পেশা গ্রহণ করে, সেটা তার ব্যাপার, কিন্তু খুন, ধর্ষণ এবং ঘুষ দুর্নীতির মতো বড় ধরনের ফৌজদারি অপরাধ যারা করে না, সেই রকম একজন মুসি বা একজন যৌনকর্মীকেও আমি সমানভাবে শ্রদ্ধা করি। আমাদের সমাজে আমি নিজে চোখে দেখেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসন, বিচারক, আইনজীবীদের মধ্যে যারা সমাজে অতি মন্ত্রী, এমনকি এমপি, মন্ত্রী সহ যারা সমাজে অনেক উঁচু পদে আছেন বা মান সম্মান নিয়ে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এমন কিছু লোক আছেন, এটা সংখ্যা শত শত না, হাজার হাজার, এমনকি লাখ লাখ হবে, যারা সেই পেটের দায়ে বা পরিবেশ পরিস্থিতির কারণে যারা যৌন বৃত্তি, যৌন পেশা নিয়েছে, তাদের স্মৃতিও খারাপ আছে। এরকম প্রশাসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিচারক আছে আমাদের দেশে। তো যাই হোক, আমি এই ভূমিকাটা দিচ্ছি এই কারণেই যে আমি যদি এখানে কারো বিরুদ্ধে কোনো কিছু বলে থাকি, তো সেটা আমি সর্বোচ্চ নিশ্চিত না হয়ে আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলি না। সরি। অর্থাৎ এখানে যদি কোনো রাজনৈতিক নেতা, কর্মী, প্রশাসক, বিচারক, আইনজীবী বা ডাক্তার, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে যদি আমি কোনো কথা বলে থাকি, তাহলে সেটা সর্বোচ্চ নিশ্চিত হয়ে আমি বলি, এবং যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিশ্চিত না হতে পারি ততক্ষণ পর্যন্ত আমি বলি না। আজ থেকে প্রায় 20 বছর পূর্ব হতে একটি বিতর্ক আমাদের দেশে বিপুলভাবে প্রচলিত। গত 1 বছরে এই বিতর্কটি হাজার হাজার, লাখ লাখ বার উচ্চারিত হচ্ছে। তো প্রায় 20-25 বছর আগের থেকেই যেটা শুনে এসেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো এটা তখনই আমার কাছে একটা অদ্ভুত কথা মনে হতো, যে এই কারণেই যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাওয়ার প্রশ্ন আসছে কেন। এই বিষয়ে আমি আপনাদেরকে বলি, আমি বিগত আজ থেকে প্রায় 1 মাস আগে অনেকগুলো বই কিনেছি, যেমন তাজউদ্দিন আহমদ, নেতা ও পিতা, শারমিন আহমদ লিখেছেন। একইভাবে আমি 1971 চট্টগ্রাম বিদ্রোহ ও ব্রিগেডিয়ার মজুমদার মোহাম্মদ লুৎফুল হক, উনি একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, তার বইটি আমি সংগ্রহ করেছি। আমি আর অনেকগুলো বই সংগ্রহ করেছি, যেমন
লেজে এ কি নিয়াজি, দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান, এই বইটি আমি সংগ্রহ করেছি। উইটনেস টু সারেন্ডার, সিদ্দিক সালিক, এই বইটি আমি সংগ্রহ করেছি। এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, এটা ইস্ট পাকিস্তান 1969 থেকে 1971, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত খাদিম হোসেন রাজা, তার লেখা বইটি আমি সংগ্রহ করেছি। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল্লাহ বীর প্রতীক, তার লেখা মুক্তিযুদ্ধ চট্টগ্রাম, এই বইটি সংগ্রহ করেছি। এছাড়াও আমি শাহবাগে আজিজ সুপার মার্কেটের বিপরীতে পাঠক সমাবেশ কেন্দ্র, সেখানে বিশাল লাইব্রেরি, সেখানে মুক্তিযুদ্ধ সংক্রান্ত মানে হাজার হাজার বই আছে, সেখান থেকে আমি অনেক পড়েছি। তার মধ্যে মহিউদ্দিন আহমদের লেখা খালেদা এবং সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা খালেদা এবং জিয়াউর রহমান, এরকম বই সহ আমি ইতিমধ্যে কয়েক ডজন বই পড়েছি। তো আমি এই ভূমিকাটা দিচ্ছি এই কারণেই যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন বা চাননি, ঘোষণা দিয়েছেন বা দেননি, এই প্রসঙ্গ আসছে কেন? বঙ্গবন্ধু কি করেছেন বা কি করেননি সেটা তো আজ থেকে 54 বছর আগেই শেষ হয়ে গেছে, এবং তাহার হত্যার মাধ্যমে, তাহার নিহত হওয়ার মাধ্যমে 50 বছর আগেই সেই বিতর্ক শেষ হয়ে গেছে। তো আমার কৌতূহল হলো যে বঙ্গবন্ধু প্রকৃতপক্ষেই বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা বা চেয়েছিলেন কিনা, ঘোষণা দিয়েছেন কিনা বা দিয়েছিলেন কিনা, এটা নিশ্চিত হওয়ার জন্য আমি আরও কয়েকটি বই কিনেছিলাম আগে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। যেমন আমি সিরাজুল আলম খান, এইখানেও অনেক বঙ্গবন্ধুর স্বাধীনতা সংক্রান্ত, ঘোষণা সংক্রান্ত অনেক তথ্য আছে। এই তথ্যগুলো যদি এইগুলো যদি প্রত্যেকটা এমন তথ্য আছে, সেগুলোর থেকে যদি এক লাইন করেও আমি উদ্ধৃত করি, তাহলে অন্তপক্ষে 1 ঘন্টায়ও শেষ হবে না। কারণ আমি এ পর্যন্ত কয়েক হাজার বই পড়েছি। বিগত কয়েক মাসে আমি কয়েক শত বই, হ্যাঁ সবটুকু পড়ি নাই, আমার মূল যেই তথ্যটা দরকার আমি সেটুকু পড়েছি, বা কিছু কিছু বই আমি কিনেছি, যেটা আমি দেখালাম আপনাদেরকে। প্রিয় দর্শক, অতীতে বাংলাদেশের অবনতি এবং ভবিষ্যতের উন্নতির জন্য আমাদের দেশের প্রকৃত ইতিহাসটি সরাসরি জড়িত। এই জন্য আমি 1971 দিকে যাচ্ছি। আমাদের দেশের বাংলাদেশের ভাগ্য তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে 1971 সালের 12-13 জানুয়ারিতে। আমি পাকিস্তানি এই হায়নাদের বই কেন কিনলাম, তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু সম্পর্কে বা বাঙালিদের সম্পর্কে তাদের ধারণাটা কি, সেখানে সামান্যতম কোনো পজিটিভ দিক আছে কিনা। আপনারা দেখুন, এই যে উইটনেস টু সারেন্ডার বইটি একত্রিশ পৃষ্ঠা, 6ষ্ঠ অধ্যায়। তো লাকিলি সেখানে বঙ্গবন্ধুর ছবিও তারা যুক্ত করেছে। সেখানে কি লিখেছে, সেখানে বলেছে, সাম অফ দেম হু স ইন মিস্টার ভুট্টু চ্যাম্পিয়ন অফ দেয়ার অ্যাসপিরেশনস said, how can one province rule over the entire country? Others who had a genuine feel of the local situation commented, we have dominated them, the Bengalis, for a good 23 years. It is now their turn. We should not be always joking them. অর্থাৎ এই বইয়ের
যে সিদ্দিক সালিক যে কথাটি বলেছে তার সারসংক্ষেপ হচ্ছে যে ভুট্টোর অনুসারীরা বলছে বাংলাদেশ, দ্যাট ইজ তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা প্রদেশ কেন সারা দেশ শাসন করবে। আবার পাকিস্তানিরাই বলছে যে হ্যাঁ তোমরা, দ্যাট ইজ আমরা 23 বছর তাদেরকে শাসন করছি, এখন তাদের ফলা। অর্থাৎ এটা তো পাকিস্তানিরা বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের পক্ষেই বলেছে। তো আমি এই পাকিস্তানিদের বই সংগ্রহ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেখানে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানিদের সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারা কি বলেছে। তো এখানে 12 জানুয়ারি 1971 ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে আসে, বঙ্গবন্ধুর সাথে মিটিং করে। সেই মিটিং করেই সে পশ্চিম পাকিস্তানে গিয়ে লারকানায় গিয়ে ভুট্টোর ফার্মে তার যে খামারে গিয়ে সে হাঁস শিকার করার উদ্দেশ্যে ভুট্টোর সাথে গোপন পরামর্শ করে। অর্থাৎ পাকিস্তানিরা, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চাইবে কেন? হ্যাঁ, আমার কাছেও একসময় উদ্ভট মনে হয়েছে যারা বলেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তো এই কথাগুলো বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা দেখুন যে বেটে খাটো একজন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যে সে ইব্রাহিম লোদিকে পরাজিত করে যে মোগল সাম্রাজ্য স্থাপন করেছে, একইভাবে পৃথিবীর হাজার হাজার ইতিহাস হচ্ছে যে একজন তৈমুল্লং, একজন যে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বা এরকম চেঙ্গিস খান, হালাকু খান থেকে শুরু করে এইসব লোকরা এবং ইংরেজরা শত শত বছর থেকে পৃথিবীকে শাসন করেছে। তাহলে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন গোটা পাকিস্তানকে শাসন করতে পারবে না? এই প্রশ্নটা আমার সেই 20-21 বছর আগের থেকে বা 25 বছর আগের থেকেই, যে বা যারা বলেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনার তো পাকিস্তানের লোকে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছে। আর আমি কথাগুলো বলতে গেলে এগুলো আপনারা শুনেছেন, আমি কথাটা বলতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা, দ্যাট ইজ পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চেয়েছেন দুইবার। 1962 সাল থেকে উনি চেয়েছেন, এবং উনি চেয়েছেন যে দুইভাবে, একভাবে হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, অথবা দ্বিতীয়ভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। সশস্ত্র সংগ্রাম করতে হলে ভারতের সহযোগিতা লাগবে, আর ভারতের সহযোগিতার জন্য 1962 সালেই কিন্তু উনি ভারত গিয়েছিলেন। তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা, তো এটা সত্য, বঙ্গবন্ধু তো গিয়েছিলেন এবং সাথে অনেকে গিয়েছেন, এর তো মিথ্যের কিছু না। সে সময় যদি এটাকে মিথ্যা বলা না হয় তাহলে বঙ্গবন্ধুকে জেল দিয়ে ফাঁসি দেওয়া হবে, তাহলে আর পূর্ব পাকিস্তান, দ্যাট ইজ বাংলাদেশ আর হবে না। সেই জন্য ভাসানী সহ কমিউনিস্ট পার্টি সহ বঙ্গবন্ধুকে তখন গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে মুক্ত করেন। নাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি দিয়ে দিত। হ্যাঁ, আমি ওই কথাটা বলতেছি এই কারণে। হ্যাঁ, এখন এই যে আমাদের বাংলাদেশি যারা লিখেছেন, সিরাজুল আলম খানের বই, মুক্তিযুদ্ধ চট্টগ্রাম, তারপরে 1971 চট্টগ্রামের বিদ্রোহ ও ব্রিগেডিয়ার মজুমদার, তাজউদ্দিন আহমদের নেতা ও পিতা, এই বইগুলোতে একজন ইঞ্জিনিয়ারের কথা বলা আছে, নুরুল হক। উনি TNTর ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেখানে এই যে শারমিন আহমদের লেখা এবং এই যে লুৎফুল হকের লেখা, মুক্তিযুদ্ধ চট্টগ্রামের লেখা এবং উইটনেস টু সারেন্ডার লেখার মধ্যে
একটা অপূর্ব মিল হচ্ছে যে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চেই 25শে মার্চের অনেক আগে নুরুল হক খবর দিয়েছিলেন ট্রান্সমিটার তৈরি করার জন্য, এবং নুরুল হক সাহেব ট্রান্সমিটার তৈরি করেছেন এবং বঙ্গবন্ধুর ভাষণ উনি রেকর্ড করেছেন। সে রেকর্ড করে তিনি, আমার এপিসোডগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার অন্ধভক্ত। 2010 সাল থেকে, আমি আবারও বলছি, 2010 সাল থেকে আমার করাপশন ওয়াজ বাংলাদেশ ওয়েবসাইট এবং পরবর্তীতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শুরু হয়। অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমল থেকেই কিন্তু আমার দুর্নীতির বিরুদ্ধে আমার কথা, তার মানে এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী লীগের বিরুদ্ধে। মহান আল্লাহ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার জন্মদাত্রী মা বাপ ব্যতীত আমি পৃথিবীর কারোই কোনো অন্ধভক্ত নই, অন্ধ সমর্থক নই। আমি যেটা বলি বা যেটা বলবো সেটা সম্পূর্ণ বাস্তবতা ভিত্তিক বলবো। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের লেখা বই আমি কেন সংগ্রহ করলাম? কারণ সেখানে তারা যেটা বলবে, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অনেক বলা আছে, অনেক কথা আছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশের পক্ষে বা দ্যাট ইজ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের পক্ষে অনেক কথা আছে। উইটনেস টু সারেন্ডার, এই সিদ্দিক সালেকের বইয়ের 75 পৃষ্ঠায় আপনার সাংবাদিক ডেভিড লোসাকের রেফারেন্সে সেখানে সিদ্দিক সালিক বলেছেন যে 25শে মার্চ রাতের 11:30টার আগেই পূর্ব হতেই রেকর্ড করা শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার ভয়েস শোনা গেছে। তো ডেভিড লোসাক তো একজন ইংল্যান্ডের একজন সাংবাদিক, বিদেশি সাংবাদিক। সে তো পাকিস্তানেরও না, বাংলাদেশেরও না, কেউ না। আবার সিদ্দিক সালিক সেটা মেনশন করলো কেন? সিদ্দিক সালিক সেটা মেনশন করেছে এই কারণেই, কারণ অপারেশন সার্চ লাইটটা শুরু হওয়ার কথা ছিল 1971 সালের 25শে মার্চের রাতের 11:30 থেকে। কিন্তু যখন দুইটা কারণে তারা 11টার থেকে শুরু করছে এই ধ্বংসযজ্ঞ, নির্মম নৃশংস হত্যাকাণ্ড, তার দুইটা কারণ। একটা হচ্ছে যে ঢাকা শহরে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে, আগুনের লেলিয়ান, দ্যাট ইজ মুক্তিযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, বঙ্গবন্ধুর পক্ষে অলরেডি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাটি পাকিস্তানের রেডিওতে আপনার হালকাভাবে শোনা গেছে। আপনারা যারা রেডিও, এখন তো রেডিওর প্রচলন নেই, যারা রেডিও শুনেন বা সে সময় যারা রেডিও শুনেছে, সেখানে দেখা যাবে যে একটা রেডিও স্টেশনে যখন চালু থাকে তখন অন্য রেডিও স্টেশনেরও কিছু শব্দ শোনা যায়। কারণ এটা হচ্ছে যে ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সির কারণে হইতে পারে, এটা হয়। ফ্রিকোয়েন্সিটা যদি কাছাকাছি হয়, দুইটা রেডিও স্টেশনের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি যদি কাছাকাছি হয়, তাহলে একটা রেডিও স্টেশন যদি আপনি চালু করেন রেডিওতে, তখন তার ওই কাছাকাছি ফ্রিকোয়েন্সির সেই রেডিও স্টেশনের শব্দটাও আপনি শুনতে পারবেন, তবে সেটা হবে মানে হালকা, মৃদু। তো এই কথাটা বলা হচ্ছে এই কারণেই যে বঙ্গবন্ধু ওই যে শেখ মুজিবুর রহমান যে ট্রান্সমিটারের কথা বলছিলেন যে ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, সে আগেই সেটা রেকর্ড করা হয়েছে এবং সে রেকর্ড করে যে সেটা ট্রান্সমিটারের মাধ্যমে প্রচার করা হয়েছে এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে যে সেটা এই এতে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। কারণ তখন চট্টগ্রামের যে এই যে ফৌজদারহাটের কাছে যে সলিমপুর যে রেডিও ট্রান্সমিটার স্টেশনটা ছিল,
এটা সাধারণত নৌবাহিনীর জন্য ছিল, সেখানে সেটা প্রেরিত হয়। কারণ ইতিমধ্যে পাকিস্তানের সকল রেডিও স্টেশন এবং টেলিভিশন স্টেশন তো একটাই ছিল ঢাকায়, সেটা তখন তারা বন্ধ করে দেয়। আর বিকল্প কোনো পথ ছিল না একমাত্র তাহলে সে ডেভিড লোসাক শুনলেন কিভাবে? আর ডেভিড লোসাকের বরাতে যদি জিনিসটা জেনুইন না হয়, তাহলে সিদ্দিক সালিক সে তো এটা কথা তার বইতে লেখার কোনো দরকার ছিল না। তার এই বইতে সে লিখলো কেন? তার বইতে লেখার কারণ হচ্ছে যে ওই যে 25শে মার্চের রাত্রে, যে 1971 সালের 25শে মার্চের রাত্রে যে পাকিস্তানি হায়নারা জানোয়াররা যখন নিরীহ বাঙালির উপরে যখন হত্যাযজ্ঞ চালায়, তার চালানোর ছিল 11:30 থেকে সময় ছিল, কিন্তু তারাও আধা ঘন্টা 1 ঘন্টা আগে শুরু করছে। তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অলরেডি স্বাধীনতার ঘোষণা বা বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীনতার ঘোষণা অলরেডি প্রচারিত হয়ে গেছে। এবং সেটা যে ওই যে এই বলদা গার্ডেন থেকে, ঢাকার একটা বলদা গার্ডেন থেকে যে একটা মেসেজ, যেটা হাজী মোর্শেদ যেটা যে মেসেজটা রিসিভ করছিলেন, যে এই সেখানে একটা কোড নাম্বার যে প্রচার করা হয়েছে, বলে যে হ্যাঁ এখন কি করব, বলে যে হ্যাঁ এখন যন্ত্রটা কি করব, যন্ত্রটা ভেঙে ফেলো, ভেঙে ফেলে পালিয়ে যাও। এই সব কথাতেই প্রমাণিত হয় যে 1971 সালের 25শে মার্চের রাতের 11টা বা তার কিছু আগে পরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। এতে কোনোই সন্দেহ নেই। এই বিষয়ে আরো অনেক বলা যাবে, কোনো বইয়ের রেফারেন্সে বলতে গেলে তো অন্তপক্ষে 100-150 পৃষ্ঠার বা 200 পৃষ্ঠার একটা বই হয়ে যাবে। আমার মোদ্দা কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চের রাতের 11টার কিছুটা আগে বা পরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং সেটা ট্রান্সমিটারের মাধ্যমে ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব এতে চট্টগ্রামে প্রেরণ করেছেন। এটা টেলিগ্রামের মাধ্যমে, টেলিপ্রিন্টারের মাধ্যমে সেটা সেখানে আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছেন। সে আওয়ামী লীগের নেতারা সেটা পরের দিন কালুরঘাট রেডিও স্টেশন থেকে সেটা প্রচার করে। এটা শত শত বইতে উল্লেখ আছে, সেটা হাজার হাজার প্রবন্ধে সেটা উল্লেখ আছে, এতে কোনোই সন্দেহ নেই। জিয়াউর রহমান কখনোই স্বাধীনতার ঘোষণা দেননি, এবং তিনি যে স্বেচ্ছায় বা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কখনোই স্বাধীনতার ঘোষণা পাঠও করেননি। তো জিয়াউর রহমানকে ছোট করার আমার উদ্দেশ্য না, কিন্তু 2003 সালে যখন বিএনপি আর কোনো কিছু না পেয়ে যখন মুক্তিযুদ্ধের দলিলপত্রের যে 3য় খণ্ডটা সংশোধন করে যখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে যখন তারা দাবি করলো, তখন থেকে এই জাতি মূলত 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আর সেই 2 ভাগে বিভক্ত হওয়ার কারণে বাংলাদেশের বিপুল ক্ষতি হয়ে যায়। তো আমি আবারও বলছি, জিয়াউর রহমানকে বা বর্তমান বিএনপিকে ছোট করা বা হেয় প্রতিপন্ন করার আমার কোনো ইচ্ছা নেই বা উদ্দেশ্য না। আমি বাস্তব বই পুস্তকে মুক্তিযুদ্ধের যেসব সংক্রান্ত যেসব বইপত্র পাকিস্তানি সেনা কর্মকর্তা যারা যুদ্ধে সরাসরি জড়িত ছিল, ভারতীয় সেনা কর্মকর্তাদের আমি নিয়ে নেই, বাংলাদেশের সেনা কর্মকর্তা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের লিখিত বই সহ এরকম শত শত বই এবং হাজার হাজার প্রবন্ধ থেকে আমি যা দেখতে পেয়েছি, তাতে দেখা গেল যে 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত, 26শে মার্চের প্রথম প্রহর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটা 26শে মার্চ 1টা, এই 26শে মার্চ 1টা পর্যন্ত জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের একজন অনুগত এবং বাধ্যগত জুনিয়র সেনা কর্মকর্তা। সেই সময় তিনি তাদের আদেশ অনুযায়ী সোয়াত জাহাজ থেকে অস্ত্র উদ্ধারে যাচ্ছিলেন। এটাতে কোনো দোষের কিছু না, কারণ উনি যদি অনুগত কর্মকর্তা হয়ে থাকেন তাহলে তাদের আদেশ
পালন করতে তিনি বাধ্য। তো এটাতে আমি দোষের কিছু দেখি না। কিন্তু কর্নেল ওলি, এখানে অনেক লম্বা কথা এসেছে, আমি তো লম্বা কথা বলবো না। কর্নেল সে সময় লেফটেন্যান্ট খালিকুজ্জামান সাহেবকে নিয়ে আসেন, যে ফেরত নিয়ে আসেন আগ্রাবাদ থেকে। কারণ চট্টগ্রাম বন্দরে গেলেই জিয়াউর রহমানকে হত্যা করা হবে। জিয়াউর রহমানও পরবর্তীতে সেটা স্বীকার করেছেন। তো যাই হোক, সেখান থেকে ফেরত আসার পরে সে সময় ওনার জিয়াউর রহমান সাহেবের কী করণীয় ছিল? জিয়াউর রহমান সাহেবের বিদ্রোহ করা নাকি আত্মসমর্পণ করা? আত্মসমর্পণ করা মানে ওনাকে হত্যা করা হতো। কারণ ততক্ষণে তারা তো চট্টগ্রাম ক্যান্টনমেন্টে রাতের 11টা সাড়ে 11টাতেই হত্যাযজ্ঞ শুরু করছে, এবং কর্নেল MR চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরীকে তারা অ্যারেস্ট করে তার 2-3 দিন পরে নির্মমভাবে হত্যা করে। কেউ বলে যে তাৎক্ষণিকভাবে ওনাকে হত্যা করে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি। তবে কর্নেল MR চৌধুরীকে যে হত্যা করা হয় এটা তো শিওর, নিশ্চিত। তো এবং প্রকৃতপক্ষে জিয়াউর রহমানকে ওই এতে 16 শহর এতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে হত্যা করতে গেলে সেখানে একটা তাদের প্রতিরোধের মুখে পড়তে পারে, কারণ সেখানে 300-এর মতো বাঙালি সৈন্য ছিল। তো তারা চেয়েছিল যে আগে জিয়াউর রহমানকে হত্যা করা হোক, তারপরে বাকিগুলোকে অটোমেটিকলি হত্যা করা হবে। এখন এই যে জিয়াউর রহমান, যদি উনি বলছেন বিদ্রোহ করছেন, উনি বলছেন যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা উনি কখন দিলেন? স্বাধীনতার ঘোষণা যদি উনি দিয়েও থাকেন, সেটা হচ্ছে 27শে মার্চ রাত 7:30টার পরে। তো তাহলে কিভাবে দিলেন? সেটা তো উনি অনেক লম্বা কথা হয়ে যায়। উনি যখন চলে গেলেন তার সাথে সৈন্যদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে যখন পটিয়ার বোয়ালখালীর করলাঙ্গায় রাতে চলে গেলেন। পরের দিন উনি বিকালে পটিয়া থানার ওসির রুমে কর্নেল সহ বসা ছিলেন। সেইখানে বেলাল মোহাম্মদ এবং মাহমুদ হোসেন নামে কয়েকজন লোক যায়, জিয়াউর রহমানকে অনুরোধ করে, যেহেতু তিনি স্থানীয় সিনিয়র সেনা কর্মকর্তা, তিনি যেন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, হ্যাঁ, বা ঘোষণা দেন, যাই হোক না কেন। তো পরের দিন, অনেক লম্বা কথা, আমি তো লম্বা কথা বলবো না, পরের দিন সন্ধ্যা, দ্যাট ইজ 27শে মার্চ, জিয়াউর রহমান প্রথমে নিজেকে সেনা প্রধান এবং বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেন। কিন্তু এটাতে অনেক আপত্তি করার পরে তখন রাতের 10টায় এটাকে সংশোধন করে প্রথমে তিনি আবার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। তো ডেভিড লোসাক যে কথাটা বলেছেন, এবং আমেরিকান যে ABC নিউজ, CBS নিউজ, তারা তো ততক্ষণে অলরেডি 26শে মার্চ তারা তখন সংবাদে প্রচার করছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে। তাহলে এর মধ্যে, এবং আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করছেন, এই কথা আমরা বাদ দিলাম। কিন্তু CBS নিউজ, ABC নিউজ, ডেভিড লোসাক, এরা কোত্থেকে শুনলেন? যদি বঙ্গবন্ধুর নিজের কণ্ঠে না হোক, কারো বঙ্গবন্ধুর পক্ষে যদি কেউ স্বাধীনতার ঘোষণা না দিয়ে থাকেন, তাহলে CBS নিউজ, ABC নিউজ, তারপরে জাপান যে জাহাজ এবং ডেভিড লোসাক, তারা কার কাছে শুনলেন? কোত্থেকে শুনলেন? যে রেডিওতে এই ঘোষণাটা কার শুনলেন? কারণ যদি জিয়াউর রহমান স্বেচ্ছা প্রণোদিত হয়তো দেন না, এটা তো হয় উনাকে অনুরোধ করা হয়েছে এই ঘোষণাটা পাঠ করতে বা স্বাধীনতার ঘোষণা দিতেই বলি, যাই হোক। কিন্তু উনি তো স্বেচ্ছায় দেন নাই, উনি তো স্বেচ্ছা প্রণোদিত হয়ে দেন নাই, উনি তো ওনাকে অনুরোধ করা হয়েছে, সেই অনুরোধ পরিপ্রেক্ষিতে উনি দিছেন। তাহলে এই যে ফাউল কথাটা বলা হয়,